নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। ভেলু মামার কবলে ছেলে ধরা। গল্পটির লেখক নিয়ামত হোসেন। শেষ অবধি শুনবেন, আশা করি ভালো লাগবে। একজন নয়, দুজন নয়, পুরো একটা গ্যাং শিশু অপহরণকারী, মানে ছেলে ধরা, বুঝলি? ভেলু মামা বলছিলেন, শুনছিলাম আমরা। প্রথমটা কি যে ভয় হচ্ছিল আমার, কিন্তু একটু সাহস করে বুদ্ধি ঠিক করলাম। তারপর কেল্লা ফতে। ভেলু মামা বলছিলেন তার অভিজ্ঞতার কথা। ছেলে ধরার কবলে একবার পড়ে যে অভিজ্ঞতা হয়েছিল, সেই অভিজ্ঞতার কথা শোনাচ্ছিলেন। মামা এ ধরনের কোনো অবস্থায় পড়েছেন আমরা তাই জানতাম না। সেই জন্য কাহিনীটা শুনে আশ্চর্য হয়ে গেছিলাম। আমাদের ধারণা ছিল ভেলু মামাকে ছেলে ধরারা ধরতে পারবে না, অর্থাৎ ছোটবেলায় পারেনি কোনোদিন। এমন কোনো ছেলে ধরা অর্থাৎ ভেলু ধরা তার ছোটবেলায় থাকতে পারে, এ আমাদের ধারণার বাইরে। তাই শুনতে লাগলাম তার কথা প্রায় রুদ্ধশ্বাসে। তোদের তখন জন্মই হয়নি, হলেও একেবারে ছোট্ট, মনে থাকার কথা নয়। আমি কি তখন বড় নাকি? বয়স অপেক্ষা একটু বেড়ে গেছিলাম বলে একটু ঢ্যাঙা টাইপের দেখাতো। আর মুখটুক নিশ্চয়ই গোবেচারাই ছিল, নইলে আমার দিকে ওদের নজর পড়তে যাবে কেন? গল্পের জট তখনও খোলেনি বলে আমাদের নিঃশ্বাস ততটা রুদ্ধ হয়নি। ওই ফাঁকেই দিব্যু জিজ্ঞাসা করলো ভেলু মামা তখন হাফ প্যান্ট ছেড়েছেন কিনা। মামা কিছু বলার আগেই পান্তু বলল, এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি? দীপু সঙ্গে সঙ্গে বলল, না, বয়সটা একটু আন্দাজ করবার জন্যে আর কি। সবাই চেঁচিয়ে উঠল, এই শুনতে দে, বকিস না। মামা গম্ভীর। কয়েক সেকেন্ড, তারপর গাম্ভীর্য বজায় রেখে বললেন, তোরা সবাই যদি চেঁচামেচি করিস কর, আমি একাই শুনতে থাকি। আমরা বললাম, না মামা, আর কোনো প্রশ্ন নয়, চেঁচামেচি নয়। এই আমরা মুখ বন্ধ করলাম। মামা বললেন, কথা উঠেছিল বয়স নিয়ে। বয়সে কি এসে যায়? কেউ কম বয়সে পেকে যায়, যেমন তুই, বলে একজনকে আঙুল দিয়ে দেখালেন। আবার কারো কারো এমন হয় যে শরীর, দেহ, নাক, কান, হাত পা বাড়ছে, কিন্তু মগজ আর বাড়ছে না, যেমন তুই, বলে আর একজনকে ইঙ্গিত করে দেখালেন। সে সঙ্গে সঙ্গে নিজের ঢ্যাঙা পা দুটো আর গুটিয়ে লুকোবার চেষ্টা করল। এসব বলে মনের ঝাল কিছুটা কমিয়ে মামা তার পুরনো কথায় ফিরে গেলেন। দ্বিতীয়বার অপমানের ভয়ে কেউ আর কোনো কথার ধারেই গেল না। তার কথা সত্য মিথ্যা নিয়ে প্রশ্ন তুলল না। ভেলু মামাকে বাড়ি থেকে বাজারে পাঠানো হয়েছিল। রং উঠে যাওয়া শার্ট আর পুরনো ছেঁড়া হাফ প্যান্ট পরে হাঁটু পর্যন্ত ধুলো মাখা খালি পায়ে ব্যাগ হাতে তিনি পথ দিয়ে যাচ্ছিলেন। আর মনে মনে আওড়াচ্ছিলেন, মাছ, পটল, ঝিঙে, বেগুন, নইলে সুপারি কিন্তু পান। মাছ, পটল, ঝিঙে, বেগুন, নইলে সুপারি কিন্তু পান। আসলে সব গোলমাল হয়ে গিয়েছিল। ভেলু মামাকে বলা হয়েছিল মাছ আনবে, পটল আনবে, ঝিঙে বা বেগুন যা হয় একটা আনবে, কিন্তু পান আর সুপারি আনতে যেন ভুল না হয়। ভুলে যাবার ভয়ে মনে মনে ওই ছড়ার লাইন তৈরি করে নিয়েছিলেন তিনি। বাজারের কাছাকাছি হয়েছেন, এমন সময় একটা লোক জিজ্ঞেস করল, দুটো 5 টাকা হবে? ভেলু মামার কাছে দুখানা 5 টাকার নোটই ছিল। মামা পরোপকারিতার জোশে বুক পকেট থেকে চট করে নোট দুটো বের করে মুখটা হাসি হাসি করার চেষ্টা করলেন। লোকটা যেন ছুঁ মেরে নোট দুটো নিয়ে একখানা 10 টাকার নোট মামার হাতে গুঁজে দিয়ে ধন্যবাদ বলে হাঁটতে লাগলো। লোকটার দিকে না তাকিয়ে নোটটার দিকে তাকিয়ে মনটা খারাপ হয়ে গেল। নোটটা ময়লা। তাতে কি আর হবে, যা হবার হয়ে গেছে, ফেরানো যাবে না আর। কিন্তু তার উল্টো দিক ঘোরাতেই চমকে উঠলেন তিনি। নোটটার মাঝামাঝি ছেঁড়া, সাদা কাগজের পট্টি মারা। লোকটা ততক্ষণে বেশ দূরে। মামা ছুটে গেলেন তার কাছে, এই যে কি নোট দিলেন, এটা তো চলবে না। কেন?
ওটা কি আমি বাড়িতে বানিয়েছি যে চলবে না? লোকটির ঝাঁঝ মেশানো উত্তর, আমার ওই টাকা ফেরত দিন, এটা নেব না। কেন নেবে না? চলবে না তাই। আমি যদি চালাতে পারি বেশ, চালান গিয়ে, আমার টাকা দিয়ে দিন। মামার পরিষ্কার উত্তর, না, এ টাকা তুমিও চালাতে পারবে। বাজারে যাও, যে কোনো দোকানদার নিয়ে নেবে। যদি না নেয়, দরকার নেই, আপনার টাকা ফেরত নিন, আমি চালাতে পারবো না। লোকটি বলল, তবে এসো, আমি চালিয়ে দিচ্ছি বলে হাঁটতে লাগলো। পিছু পিছু না গিয়ে মামার উপায় নেই, যে কোনো প্রকারে টাকা তো উদ্ধার করতে হবে। লোকটা মামাকে নিয়ে ঢুকলো এক মিষ্টির দোকানে, বসে অর্ডার দিল 2টো করে চমচম। অর্ডার শুনে বেশ দিলদরিয়ায় মনে হয় লোকটিকে। মামার মনে একদিকে টাকা চালাতে পারার খুশি, অন্যদিকে চমচম, সুতরাং দুবারে 2 গ্রাসেই তা শেষ। টাকাটা আমাকে দাও বলে লোকটা মামার কাছ থেকে সেই 10 টাকার নোটটা নিয়ে সুন্দরভাবে ভাঁজ করে দোকানের কাউন্টারে দিল। তারপর বাকি পয়সা নিয়ে বেরিয়ে এলো বাইরে। ফেলু মামা আশ্চর্য হয়ে দেখলেন কাউন্টারের লোকটি টাকাটার ভাঁজ না খুলে অন্যান্য টাকার ভেতর নোটটিকে ছুঁড়ে দিল। বাইরে বেরিয়ে লোকটি বলল, দেখলে তো কেমন করে চালাতে হয়? ফেলু মামা বলতে যাচ্ছিলেন এ আপনার খুব অন্যায়, কিন্তু তার আগেই লোকটি ফেলু মামার মুঠির মধ্যে কাউন্টার থেকে ফেরত পাওয়া বাকি টাকাগুলো গুঁজে দিয়ে হাঁটতে শুরু করেছে। ফেলু মামা অবাক, মিষ্টির বিল তাহলে মামাকে দিতে হলো? লোকটা তো সাংঘাতিক। এদিকটায় ভিড় একটু বেশি, আর একটু হলেই লোকটা ভিড়ে মিশে গিয়েছিল আর কি। মামা ছুটে গিয়ে ধরলেন তাকে। আরে এ কি, আমার 10 টাকা কই? বাজার করব কি করে? পিছন ফিরে লোকটি বলল, আহা, মিষ্টি খেলে না এইমাত্র? আপনিও তো খেয়েছেন। খেয়েছি তো, তুমিই তো খাইয়েছ। আমি খাওয়াবো কোত্থেকে? খাওয়াবো কি? খাওয়ালে তো। না, আমি খাওয়াইনি, আমার টাকা দিন। লোকটা বলল, ঠিক আছে, চলো, তোমাকে টাকা দেব, মিষ্টিও দেব। কোথায়? ফেলু মামার প্রশ্ন। আমার বাড়িতে। কেন, আপনার কাছেই তো টাকা আছে, ওখান থেকে দিলেই তো হয়। হুম, এইখান থেকে আমার কয়েকটা জিনিস কিনতে হবে, রিক্সা ভাড়া দিতে হবে, দরকার আছে। মহা মুশকিল, রাজি না হয়ে উপায় নেই। কিছুতেই টাকা দেবে না লোকটা, বাজে অজুহাত দেখাচ্ছে, আর টাকা উদ্ধার না করে মামার উপায় নেই। যাই হোক, লোকটা অনেক ফন্দি ফিকির করে ফেলু মামাকে নিয়ে চলল তার বাড়ি। পথে 2বার 2টো দোকানে ঢুকলো, কিনলো কি কিনলো না বোঝা গেল না। একটা রিক্সায় উঠে কিছুটা গিয়ে তারপর নেমে হাঁটতে হাঁটতে একটা গলি দিয়ে আবার অনেক দূর গিয়ে লোকটা ঢুকলো একটা ঘরে। পেছনে ফেলু মামা। ঘরের মধ্যে একটা ভাঙা চৌকিতে তাস খেলছিল 4 জন লোক। অত্যন্ত রহস্যজনক চেহারা, এই লোকটার মতোই। ওদেরকে দেখে একজন জিজ্ঞেস করলো, কোথা থেকে আসলে? ফেলু মামার সঙ্গের লোকটা জবাব না দিয়ে মৃদু হেসে তাকালো ফেলু মামার দিকে, বলল, ওইখানে বসে গিয়ে। ফেলু মামার ভয় ভয় করতে লাগলো। বসলেন না তিনি। আর একজন লোক তাস খেলতে খেলতেই বলল, এরে পাঠাই বা কোনখানে? ধরাস করে উঠল ফেলু মামার বুকটা। পাঠাবে মানে? তিনি কি ছেলে ধরার কবলে পড়েছেন? ভীষণ ভয় হলো ফেলু মামার। ভয়ের চোটে মামা সেই ঝিঙে বেগুনের ছড়া গেছেন সম্পূর্ণ ভুলে। মামার শুধু মনে হচ্ছে তাকে নিশ্চয়ই কোনোখানে পাঠাবার মতলব করছে এরা। সেখানে রেখে তারপর তাকে দিয়ে কত রকমের কাজ করাবে। মামার মনে পড়ল ছেলে ধরার ছেলেদের ধরে নিয়ে গিয়ে হাত পা ভেঙে ভিক্ষে করায়। মামার মাথায় বুদ্ধি এলো চট করে। হাতের মধ্যে যে টাকা ছিল তা সেই লোকটির কাছে দিয়ে বললেন, এটাও আপনার কাছে থাক, আমি আসছিলাম বাজার করতে, আর দরকার নেই তার, আমি আর বাড়ি ফিরে যাব না। মামার কথা শুনে সবাই ফিরে তাকালো তার দিকে। সেই লোকটি বলল,
ফিরে যাবে না তাহলে থাকবে কোনখানে? আপনাদের কাছে আমাকে রাখলে খুব ভালো হয়। আমি অনেক কাজ পারি। আমি যেখানে থাকি সেখানে আমাকে খুব কষ্ট দেয়। আমি আর যাব না। একজন বলে উঠল, এ আবার কেমন উল্টো কথা কয়? ফেলু মামার সঙ্গে আসা লোকটা, তোমার আছে কে? কেউ নাই, শুধু কিছু টাকা আছে। টাকা? চোখ দুটো চিকচিক করে উঠল লোকটার। বেশি না, 300 টাকা। আমি কাজ করে জমিয়েছি, কিন্তু আমাকে তা দেয় না। বলে কোন গার্জেন ছাড়া দেবে না। তোমার কোনো গার্জেন নাই? ছিল, দূর সম্পর্কের এক চাচা। উনি আমাকে কিছুটা পড়াশোনা শেখান। তারপর পড়াতে না পেরে এখন যে বাসায় থাকি সেখানে কাজে লাগিয়ে দেন। উনি আর খোঁজ খবর করেন না। আমি অনেক দিন ধরে বলছি আমার টাকা দিয়ে দেন, আমি আর কাজ করব না। ওরা বলে তোমার গার্জেনকে নিয়ে এসো, তারপর টাকা নিয়ে চলে যেও। হয়তো আমার চাচাকে আনো, না হয় অন্য কেউ থাকলে তাকে আনো। বলেই ফেলু মামা মুখটা করুণ করে তাতে দুঃখ ফোটাবার চেষ্টা করলেন। সেই লোকটি বলল, সত্যি বলছো নাকি মিথ্যা? গলার স্বরে আরো দুঃখ ফুটিয়ে ফেলু মামা বললেন, আমার যদি কোনো গার্জেন থাকতো এক্ষুনি ওই বাসা থেকে চলে এসে দেখাতাম সত্যি না মিথ্যে। 300 টাকা শুধু জমাই আছে, আর আমার মাইনা 1 বছর ধরে তাও তো জমা। আমরা কি জানো? জানি জানি, আপনারা যাই হন আমাকে কিন্তু ধরতে হবে না। আমি নিজেই আপনাদের ধরা দিয়ে আপনাদের কাছে থাকতে যাচ্ছি। সেই লোকটি সহ অন্য সবাই চুপ। ফেলু মামা সেই লোকটার জামার খুঁট চেপে ধরে বললেন, ওরা আমাকে কাপড় চোপড় দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখলে কি হবে, খুব কষ্ট দেয়। আমি আর ওখানে যাব না, আমাকে একটা কাজ দেবেন আপনি। লোকটা কিছু বলল না। সবার সঙ্গে সবাই মুখ চাচাই করতে লাগলো। যে ঘরে ওরা কথা বলছিল আসলে সেটা একটা চায়ের দোকানের পেছনের দিক। দোকানের মুখ গলির দিকে। ওই দোকানের সামনে দিয়ে মামা আর লোকটি একটু আগে এখানে এসেছেন। দোকান আর ঘরটির মাঝখানে মোটা বাঁশের জাটায়ের পার্টিশন। খদ্দের কম বলে বেশি গোলমাল কানে আসে না, অথচ চা বানানোর সময় চামচ নাড়া শব্দও শোনা যায়। তাস খেলছিল যে লোকগুলো, তাদের একজন বলল, ফেলু মামার সঙ্গে আসা লোকটিকে, জানা ওকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করা যায় কিনা দেখ। ফেলু মামা লক্ষ্য করলেন। কথাটা বলেই লোকটা চোখ টিপে হাসল। খেলায় মনোযোগ রেখেই আর একজন বলল, এতগুলো টাকা আছে ছেলেটার, দেখ না উদ্ধার করে দিতে পারা যায় কিনা। বাচ্চা ছেলে কেউ নেই বেচারার। আগে সেই লোকটি গম্ভীর স্বরে বলল, চলো আমি তোমার সঙ্গে যাই। আমাকে তোমার আত্মীয় বলে পরিচয় দিতে পারবে তো? হ্যাঁ। ফেলু মামা বললেন, বলবো রাস্তায় দেখা আমার খোঁজের জন্যই আপনি এসেছিলেন। তোমার চাচাকে ওরা চেনে? বছরখানেক আগে কাজে লাগানোর জন্য আমাকে দিয়ে গিয়েছিলেন। এখন আমি চিনতে পারবো না। যদি জিজ্ঞেস করে আমি তোমাকে চিনলাম কি করে? ফেলু মামা বুদ্ধি করে বললেন, বলবো আপনার কথা এতদিন বলিনি। আপনি আমার আর এক চাচা, ওই চাচার ছোট ভাই। লোকটি হাঁক দিয়ে ও পাশের দোকান থেকে চা বিস্কুট আনিয়ে ফেলু মামাকে দিল। নিজেরাও খেলো। তারপর ফেলু মামার টোপ গিলল তারা। লোকটি গলির বাইরে এসে রিক্সা নিয়ে বলল, কোথায় যেতে হবে বলো। মামা বললেন, আপনার সঙ্গে যেখানে দেখা তার কিছুটা আগে। পথে যেতে যেতে মামা লোকটিকে অনেক দুঃখের কথা শোনালেন। বললেন, ওরা হয়তো সহজে আসতে দেবে না, আপনি কিন্তু ছাড়বেন না। আমার মন টিকছে না। কদিন আগে বাড়িতে মেহমান এসেছিল। আমি টেবিলে খাবার দিতে গিয়ে কয়েকটা প্লেট আর গ্লাস ভেঙে ফেলেছি। ওরা বলেছে 20 টাকা দাম। খুব মারধরও করেছে। আমি বলেছি আমার টাকা দিয়ে দিন, আমি কাজ করব না। ওরা বলেছে আগে নগদ 20 টাকা আন, তারপর তোমার সব কিছু পাবে।
তোমার টাকা আটকে রেখে বড়লোক হতে চাই না। আসলে ওসব আটকে রাখারই ফন্দি। বাড়ির একটু দূরে থাকতেই ফেলু মামা বললেন, আমি তো এখন গিয়েই টাকা চাইব, কাজ ছেড়ে দেব। ওরা জানে 20 টাকা দেবার ক্ষমতা আমার নেই, তাই আমাকে ছাড়বেও না। লোকটি পকেট থেকে 2 10 টাকার নোট বের করে ফেলু মামার হাতে দিয়ে চোখ কটমাট করে তাকালো তার দিকে। বোঝালো, খবরদার, যদি মিথ্যে হয় তাহলে গিলে খাবো। লোকটা রিক্সা থামিয়ে না নেমে বলল, আমি এখানে থাকি, কি বলে সেটা আগে আমাকে এসে জানাবে, তারপর আমি যাব। মামা বাসা ঢুকতেই সবাই হই করে উঠল, এত দেরি কেন, কি হয়েছে, বাজার কই? সময়টা এমনই যে বাড়িতে তেমন কেউ নেই, আর আশপাশের মামার বন্ধুদের খবর দিতে গেলে সামনের দরজা দিয়ে যেতে হবে, লোকটা টের পেয়ে যাবে। মামা শুধু ফিসফিস করে এইটুকু বললেন, একটা ছেলে ধরা বাইরে দাঁড়িয়ে আছে, তাকে ধরতে হবে। তোমরা দাঁড়াও, আমি পল্টু টল্টু যাকে পাই তাকেই ডেকে নিয়ে আসি। লোকটার চোখ এড়াবার জন্য তিনি পেছন দিককার পাঁচিলে উঠে পেছনের পথ দিয়ে তার বন্ধু পল্টুকে ডাকতে যাচ্ছিলেন। তার মা তখন ঘরের ভিতর ছিলেন। তিনি কিছুই শোনেননি, জানেনও না, শুধু ফিসফাস শুনে বাইরে বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, ফেলু, ফেলু, ফেলি এলো নাকি? অমনি ছোটদের কে একজন 2 ঠোঁটের তর্জনী উঁচু করে তার সামনে বলছে, আস্তে কথা বলবেন না, ছেলে ধরা। অমনি তিনি ডুগরে কেঁদে উঠলেন, ও আমার ফেলু রে, কোন ছেলে ধরা আমার সর্বনাশ করলো রে, ও ফেলু রে। এভাবেই তিনি কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছিলেন বাইরে দরজার দিকে। আর ঠিক সে সময়ে সবে পাঁচিলে উঠেছেন মামা। উঠে ঘোড়ার চড়ার মতো দুদিকে 2 পা দিয়ে বসেছেন। হঠাৎ এই কান্না, ফেলুদে ছেলে ধরা, এইসব শোরগোল শুনে ধপ করে নেমে ছুটে গেলেন দরজার দিকে। ততক্ষণে সবাই দরজার তথা বাড়ির বাইরে। মামা বাইরে বেরিয়ে দেখেন রিক্সাটি তক্ষুনি বড় রাস্তায় উঠে অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে তীব্র বেগে ছুটে যাচ্ছিলেন তার বন্ধুদের ডাকতে, রিক্সাটা ধরতে হবে। কিন্তু ছুটতে গিয়েই তার ডানায় টান পড়ল। তার মা পুত্রকে দেখেই তাকে বুকে জড়িয়ে ধরতে গেলেন। মামা বললেন, আরে পরে পরে, এখন ছাড়ো, বলেই ছুটলেন পাড়ার বন্ধুদের ডাকতে। কিন্তু দেরি হয়ে গেছে। দলবল নিয়ে সেই চায়ের দোকানের পেছনের ঘরে গিয়ে দেখেন চিড়িয়া উড়ে গেছে, কেউ নেই, চৌকিটা ছাড়া আর কিচ্ছু নেই। বুড়ো দোকানদারকে জেরা করা হলো, ছেলে ধরার লোকগুলো গেল কোথায়? ছেলে ধরা? কাদের কথা বলছো বাবা? ওই পেছনের ঘরে যারা তাস খেলছিল। তা তো জানি না বাবা, তবে মাঝে মাঝে কেউ কেউ ওখানে বসে তাস খেলে শুনেছি। ঘরটায় দেখেছি তালা লাগাতে হবে, বলে বিরক্তির সঙ্গে লোকটি নিজের কাজে মন দিল। হতাশ হয়ে ফেলু মামা সদল বলে ফিরে এলেন। লোকগুলোকে যে পাওয়া গেল না তাতে খুব একটা ক্ষতিও নেই। 20 টাকা পাওয়া গেছে, 10 টাকা ফেলু মামার মাছ পটলের জন্য, আর বাকি 10 টাকা ফেলু মামা সেই মিষ্টির দোকানে গিয়ে সেই ছেঁড়া টাকাটা বের করিয়ে সেটা বদল করতে চাইলেন। মিষ্টির দোকানের মালিক খুশি হয়ে বলল, ঠিক আছে, ছেঁড়াটাই থাক, ওটুকুতেই অসুবিধা হবে না, ব্যাংকে দিয়ে দেব। সুতরাং ফেলু মামা সেই 10টি টাকা দিয়ে বন্ধুদের নিয়ে সেই দোকানেই ভোজ উৎসব করে বীরদপ্পে বাড়ি ফিরলেন।